কিশোরী আর বিভূতির সাথে আজ আপনারা ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক ভয়ানক হাড় হিম করা অভিজ্ঞতার কাহিনী। তারানাথ তান্ত্রিকের কাছে আসা রমাকান্ত জানায় যে তাদেরকে না ঝাউ বাংলোর মধ্যে নাকি অতিলৌকিক ও শুভ কিছু একটা রয়েছে, যার কারণে তারা সেই বাংলোর মধ্যে সঠিকভাবে বসবাস করতে পারছে না। তাদের জীবন নাকি প্রায় বিপন্ন হতে চলেছে। তারানাথ তান্ত্রিক কিভাবে তাদের রক্ষা করবে, কি সেই উপায়? ঝাউ বাংলোর মধ্যে কোন অপশক্তি দীর্ঘদিন ধরে কালের পর কাল যাবৎ রয়েছে? নমস্কার বন্ধুরা, রাতের ঘনঘটায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন ঝাউ বাংলোর আতঙ্ক, এই গল্পটি। আচ্ছা, এটা কি ভুল করে কিন্তু টেনিদা ভাববেন না, হ্যাঁ? আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন ইনক্লাব স্টুডিওস। আবহের দায়িত্বে ছিল ডি টিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বাউন্ড স্টোরি হাব। শুরু হচ্ছে সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ঝাউ বাংলোর আতঙ্ক। ঠাকুরমশাই, ভেতরে আসতে পারি? আরে এসো এসো কিশোরী, তোমরা আমার ঘরের ভেতর আসবে তার জন্য আবার অনুমতি নেওয়ার কি আছে বলো দেখি। আমি আর কিশোরী যখন তারানাথ তান্ত্রিক তথা ঠাকুরমশাইয়ের গৃহের সদর দরজার সামনে এসে উপস্থিত হলাম, তখন চারপাশ জুড়ে গাঢ় কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। অপারণ্যের গোধূলি আলো ফুরিয়ে প্রকৃতি জুড়ে নেমে এসেছে এক নীরবতাময় আঁধার। সময়টা তখন শ্রাবণ মাসের ভরা বর্ষা। সে কারণে যখন তখন বৃষ্টি নামছে, কখনো ঝিরঝির করে তো আবার কখনো ঝমঝম করে শুরু হচ্ছে বৃষ্টিপাত। আজ রবিবার, সে কারণে আমি এবং কিশোরী আমরা দুজনেই ঘরে রয়েছি। তবে সকাল থেকে কোথাও বের হতে পারিনি একটানা প্রবল বর্ষণের কারণে। বিরামহীনভাবে বৃষ্টি হয়েই চলেছিল, তবে দুপুরের পর থেকে একটু একটু করে কমতে শুরু করে। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা থামলে আমি আর কিশোরী আমরা দুই বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এসেছি ঠাকুরমশাইয়ের বাড়ি মঠ লেনে আসার জন্য। সদরের দরজা খোলা থাকার কারণে কিশোরী দরজার ফাঁক দিয়ে সামান্য উঁকি মেরে ভেতরের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি এবং কিশোরী আমরা দুজনে ঢুকে এলাম সদরের চৌকাঠ পেরিয়ে গৃহের অভ্যন্তরে। দেখলাম ঠাকুরমশাই আমাদের দেখে অত্যন্ত খুশি হয়েছেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে অকৃত্রিম ঝলমলে আনন্দের আভা। বাহ, ভালোই হয়েছে, তোমরা আজ আমার বাড়িতে এসেছো। সত্যি তোমাদের দেখে বড় ভালো লাগছে। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার কথা আমাদের খুবই মনে পড়ছিল। আর তাছাড়া বেশ কিছু দিন হলো আপনাদের বাড়িতে আসাও হয় না। চারি মায়ের জন্য মনটা বড্ড খারাপ করছিল। তাই তো আজকে রবিবার, ছুটির দিন হাতে পাওয়া মাত্রই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটি বার মটলেন থেকে ঘুরে যাবই। কিন্তু সকাল থেকে এমনভাবে বৃষ্টি আরম্ভ হলো যে এতক্ষণে বৃষ্টি থামার পর এই আপনার বাড়িতে আসার সুযোগ পেলাম। আমি আর কিশোরী ততক্ষণে ভিজে ছাতা আর জুতো জোড়া উঠোনের একপাশে দাওয়ার ঠিক নিচে খুলে রেখে উঠে এসেছি ওপরে। ঠাকুরমশাই বাইরের দাওয়ায় রাখা তক্তপোষের ওপরে বসেছিলেন। আমরা তার ঠিক মুখোমুখি গিয়ে বসলাম। আসার পথে ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিংসো সিগারেটের প্যাকেটখানি বের করে সেটা বাড়িয়ে দিলাম তার দিকে। পাসিংসো সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের এবং প্রিয়, তাই আমরা যতবারই তার গৃহে আসি প্রত্যেকবারই এক প্যাকেট করে সিগারেট নিয়ে আসি। তবে ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেটও নিতে কিঞ্চিত আপত্তি করেন বটে, কিন্তু আজ
আর তিনি বিন্দুমাত্র আপত্তি না করে সিগারেটের প্যাকেটখানা নিয়ে খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের দুই ফাঁকে তা গুঁজে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিলেন। তা কাকাবাবু, আজ অনেকদিন পর তাহলে আমাদের কথা আবার মনে পড়লো, কি বলেন? আমি তো ভাবলাম আপনারা বোধহয় আমাদের কথা ভুলেই গেছেন, তাই আসা যাওয়াও সব বন্ধ করে দিয়েছেন। রান্নাঘরের ভিতর থেকে রনুঝুনু শব্দে নূপুর বাজিয়ে বাইরে বেরিয়ে এলো ঠাকুরমশায়ের ছোট্ট মেয়ে চারি। মুখ কিছুটা গম্ভীর করে অভিমানের সুরে কথাগুলো বলল সে। ছোট্ট মেয়েটার মিষ্টি মুখটা এমন অভিমানের কারণে কিরকম যেন লাল হয়ে রয়েছে। তার মাথার লম্বা কেশরাশি দুই দিকে বিনুনি করে বাঁধা, টানা টানা পদ্মফুলের পাপড়ির মতন দুই চোখের ওপরে ঠিক মাঝে বরাবর একটা ছোট্ট কালো টিপ। পরনে তার ডোরাকাটা ছাপা শাড়ি, কোমরের আঁচলে ভিজে হাত মুছতে মুছতে তক্তপোষের নিকটে এগিয়ে এসে আমাদের উদ্দেশ্যে সে বলল কথাগুলো। চারি রমণধারা অভিমানী মুখের দিকে তাকিয়ে কিশোরী এবার কিছুটা কাতরভাবে বলল, আহা চারিমা, তুমি আমাদের ওপর অযথা রাগ করো না। আসলে কি বলো তো, এই কয়েকদিন কাজের এমন চাপ ছিল যে অবসর সময়ের এতটুকু ফুরসত পাইনি। সেই জন্যই তো তোমাদের বাড়ি আসাও হয়নি। আর তার মানে আমরা যে তোমাদের ভুলে গেছি তেমনটা কিন্তু একেবারেই নয়। কিশোরীর কথা শেষ হতে না হতেই আমি বললাম, বুঝলে ভায়া কিশোরী, এখানে তো এসে দেখছি একজন আমাদের ওপরে সাংঘাতিক রকমের রাগ করে রয়েছে। কিন্তু দেখো, আসার সময় তার কথা ভেবে আমরা কতগুলো কিন্তু উপহারও কিনে আনলাম। যাকে এখন কি সেই সবের কি হবে বলো দেখি। উপহার এনেছেন? কই দেখি দেখি, কি উপহার? সমস্ত রাগ অভিমানের পর্ব এক মুহূর্তে ভুলে গিয়ে ছোট্ট বাচ্চা মেয়েটা রীতিমতো দৌড়ে এলো আমাদের দিকে। তার মুখ জুড়ে তখন শুধুই বিরাজ করছে অফুরন্ত আনন্দের জোয়ার। আমি আসার পথে চারির জন্য কিনে আনা চুল বাঁধার লাল ফিতে আর কয়েক গাছা কাঁচের চুড়ি বের করে তা তার হাতে দিয়ে বললাম, কি চারিমা, পছন্দ হয়েছে উপহার? সে আমার দিকে তাকিয়ে এক গাল মিষ্টি হাসি হেসে মহা আনন্দের সাথে বলল, ভীষণ পছন্দ হয়েছে কাকাবাবু, সত্যি এই উপহার আমার খুব ভালো লেগেছে। তা চারিমা, তুমি আমাদের ওপর রাগ করে নেই তো? কিশোরীর এই প্রশ্নে চারি মৃদু লজ্জিত হাসি হেসে ঈষৎ নিচু গলায় মাথা নত করে বলল, কি যে বলেন কাকাবাবু, আমি কি আপনাদের ওপর কখনো রাগ করতে পারি? আমি তো কেবল আপনাদের সাথে সামান্য একটু রসিকতা করছিলাম। আপনারা বসুন, আমি বরং আপনাদের জন্য একটু গরম গরম চা আর মুড়ি মাখা করে নিয়ে আসি। এত দূর অবধি বলে চারি পুনরায় চলে গেল রান্নাশালার পানে। আমি এবং কিশোরী আমরা দুজনে বেশ আরাম করে বসলাম। বাইরে ততক্ষণে আকাশের বুকে যে জমাট বাঁধা কালো মেঘটা ক্রমশ একটু একটু করে বিধ্বংসী রূপ নিচ্ছিল, তা এবার গর্জনের সাথে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে শোঁ শোঁ শব্দে জোরালো বাতাস বয়ে তারপরে তুমুল বৃষ্টি আরম্ভ হল। বৃষ্টির ঝাঁটে চারপাশের অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি পুরোপুরি ঝাপসা হয়ে গেল। বাইরের জগতের কোনো আওয়াজ আমাদের কানে এলো না, কেবলমাত্র একটানা বৃষ্টিপাতের শব্দ ব্যতীত। ইতিমধ্যেই ঠাকুরমশাইয়ের বাড়ির উঠোনসহ সমগ্র মঠ লেনের রাস্তাঘাটে প্রায় গোড়ালি পর্যন্ত জল জমে গিয়েছে। সেই জমা জলের স্তর ক্রমশ বাড়তে লাগলো একটু একটু করে। ঠাকুরমশাই তার হাতের মধ্যে ধরে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটুকু ছুঁড়ে ফেললেন উঠোনের জমা জলের মাঝে। তিমিরাচ্ছন্ন পরিবেশের মধ্যে মাঝে মধ্যেই বজ্রপাতের সাদাটে আলোর ছটায় পরিপূর্ণ হতে লাগল। কিশোরীটা চিরকালই বরাবর বড় অধৈর্য প্রকৃতির মানুষ। তার শরীরে একেবারেই ধৈর্য শক্তি বলে কোনো জিনিস নেই। সে বেশ খানিকটা উসখুস করে আবদারের ভঙ্গিতে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে এবার বলল, ঠাকুরমশাই, আজ যখন আপনার বাড়িতে এসেছি তখন একটা বেশ ভালো জমজমাট ভয়ের গল্প না বললে বিষয়টা কিন্তু ভালো হবে না।
কিশোরীর কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি মনে মনে ধারণা করলাম যে ঠাকুরমশাই এবার বড়ই ক্রোধিত হবেন। তার এমন ধারা কথা শুনে আমি যেমনটা ভাবলাম তেমনটা কিন্তু কিছু হলো না। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আরে বলবো বলবো, অবশ্যই বলবো। তোমরা যখন আমার বাড়িতে এসেছো তখন আমি তোমাদের কোনো একটা ঘটনার কথা শোনাবো না তা আবার হয় নাকি? আমি কি আর জানি না যে তোমরা কেন বারে বারে নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে, অমান্য করে এত দূরে আমার বাসায় প্রত্যেকবার ছুটে আসো? সে তো ওই গল্প শোনার লোভেই হে। তা আমি খুব ভালোভাবেই জানি। মুখের কথা শেষ করে ঠাকুরমশাই এবার বাইরের দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার এইরূপ চোখের দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনই খুব ভালোভাবে জানি। আমরা বুঝতে পারলাম যে তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনাকে। চারি এসে আমাদের তিনজনের জন্য নামিয়ে রেখে গেল উষ্ণ ধুমায়িত 3 পেয়ালা চা আর একটি বেশ বড় পাত্র করে অনেকটা মুড়ি মাখা। আমি 1 পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং একটা নিজে নিলাম। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় চুমুক বসিয়ে বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। তোমরা তো জানো যে আমি আমার অতীত জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। দীর্ঘদিন চেনা পরিচিত জায়গায় থাকতে কিংবা ওই 4 দেওয়ালের মধ্যে আবদ্ধভাবে জীবন যাপন করার বিষয়টা আমার কাছে ছিল বড়ই দুর্বিষহ এবং অসহনীয় এক ব্যাপার ছিল। তাই তো আমি এই দেশের বিভিন্ন অচেনা অজানা জায়গায় ঘুরে বেড়িয়েছি, ভবঘুরের মতন জীবন যাপন করেছি, স্ব ইচ্ছায় মহা আনন্দের সাথে কখনো কোনো দুর্গম পার্বত্য অঞ্চল, কখনো কোনো নিবিড় ঘন জঙ্গল, আবার কখনো সমুদ্র তীরবর্তী ছোট্ট গ্রাম, আবার কখনো মালভূমি কিংবা সমভূমিতে থেকেছি। একের পর এক নানান সাধনা করেছি। আমার জীবনের মূল লক্ষ্য ছিল চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে মোলাকাত হবে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করা। আমি আমার কর্তব্য পালন করে গিয়েছি আজীবন। সমস্ত শক্তি দিয়ে সকল বিপদগ্রস্ত মানুষের বিপদ আমি ভঞ্জন করেছি পরমেশ্বরের কৃপায়। তবে আমার গুরুদেব আমায় বলেছিলেন যে এই জন্মে নাকি সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তাই আমাকে সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে তবেই সাধনা করতে হবে। আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কখনো কারো সন্তান হিসেবে, কখনো কারো স্বামী হিসেবে, আবার কখনো কারো বাবা হিসেবে সমস্ত কর্তব্য পালন করে গিয়েছি। একটানা বেশ কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস বাইরে কাটিয়ে আমার যখন পরিবারের কথা ভীষণ মনে পড়তো, মায়ের মুখটা মনের আঙিনায় ভেসে উঠত, ঠিক তখনই আমি আবার ফিরে আসতাম ঘরে। এ জগতে মাতৃশক্তি বড় আশ্চর্য শক্তি, বুঝলে হে কিশোরী? সেই শক্তিকে উপেক্ষা করার সাধ্য কারণে বেশ কয়েক মাস বাইরে কাটিয়ে আমি সেবার ফিরে এসেছি গৃহে কয়েকদিন থাকার আশায়। ঠিক এমন সময় একদিন সকালে দাওয়ায় বসে কি যেন একটা হাতের কাজ করছি। এমতাবস্থায় বন্ধ সদর দরজার ওপার থেকে জোরালো করাঘাতের শব্দ ভেসে এলো। করাঘাতের আওয়াজ শুনেই আমি পরিষ্কার বুঝতে পারলাম
যে নির্ঘাত কোনো বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই আমার দ্বারস্থ হয়েছে। আসলে বিপদগ্রস্ত মানুষেরা বিপদে পড়ে দিশেহারা অবস্থায় সর্বদাই বড় চঞ্চল হয়ে ওঠে। জোরালোভাবে একের পর এক টানা করাঘাত হতে এ কথা আমি বুঝতে পারলাম আমার পূর্বের অভিজ্ঞতা থেকে। আগে এইটাই কি তারানাথ চক্রবর্তী মশাইয়ের বাড়ি? আসলে আমি বহু দূর থেকে আসছি, এই তল্লাটে এর পূর্বে কখনো আসা হয়ে ওঠেনি, তাই সঠিকভাবে বুঝে উঠতে পারছি না। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করতে তারা এই বাড়িটি দেখিয়ে দিল। সদরের দরজা খুলে বাইরের দিকে তাকাতে আমি দেখলাম এক যুবক দাঁড়িয়ে রয়েছে সেথায়। সে আমার উদ্দেশ্যে প্রথমে থমথমে গলায় প্রশ্নটা করল। আমি তার প্রশ্নের উত্তরে বললাম, আগে হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। আমি অপলকভাবে বেশ কিছুটা সময় সেই যুবকটিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। তার শারীরিক অবস্থা দেখেই বিলক্ষণ আন্দাজ করতে পারলাম যে বর্তমানে সে অথবা তার পরিবার কোনো একটা ভয়ানক রকমের বিপদের মুখোমুখি হয়েছে। যুবকের মাথার চুল সম্পূর্ণ এলোমেলো, উস্কো খুস্কো, চোখের পাতা দীর্ঘক্ষণ অনিদ্রার কারণে কেমন যেন কালো হয়ে রয়েছে। তার দুই চোখ ঢুলু ঢুলু ভাবখানা এমন যেন ঘুমে দু চোখ বুজে আসতে চাইছে, কিন্তু কোনো এক অপরিসীম আতঙ্ক থেকে কিছুতেই দু চোখের পাতা এক করতে দিচ্ছে না। মুখমণ্ডল ছুঁড়ে খোঁচা খোঁচা গোঁফ দাড়ি বেরিয়ে এসেছে। সেই যুবক খানিকটা যেন ধাতস্থ হলো এ কথা শোনার পর যে সে সত্যি তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিকের বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হতে পেরেছে। সে এবার দুহাত জড়ো করে বিনয়ের সাথে বললে, আগে যদি একটিবার দয়া করে তারানাথ চক্রবর্তী মশাইকে ডেকে দেন তাহলে বড় উপকৃত হই। এক মহা বিপদের মুখোমুখি হয়ে চক্রবর্তী মশাইয়ের কাছে আজকে ছুটে এসেছি। মানুষের মুখে তার বহু প্রশংসা, বহু সুখ্যাতি শুনে তার দ্বারস্থ হয়েছি। যে সাংঘাতিক বিপদের মুখোমুখি হয়েছি আমি এবং আমার গোটা পরিবার, তার থেকে কেবলমাত্র তিনিই আমাদের উদ্ধার করতে পারেন। তুমি ভেতরে ঢুকে এসো বাবা, তোমাকে আর বাইরে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি আগে ভেতরে এসো, তারপর না হয় বাকি সমস্ত কথা বলবে। আমি ভেতরে যাব, কিন্তু তার আগে চক্রবর্তী মশাইয়ের মুখ থেকে একবার শুনতে চাই যে তিনি আমাকে সাহায্য করবেন। আপনি একবারটি দয়া করে তাকে ডেকে দিন। আগে আমি হলাম তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। তুমি বহুদূর থেকে যেই মানুষটির সাথে দেখা করতে এসেছো সেই ব্যক্তিই হলাম আমি। আমার পরিচয় শুনে যুবক যেন রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়ল। সে বিস্ময়ের সাথে বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল আমার দিকে। সেই যুবক ক্ষুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমি তারানাথ চক্রবর্তী হতে পারি বলে। বিস্ময়ের ঘোর কাটলে সে নত হয়ে আমায় প্রণাম করে বললে, আপনি আমায় মার্জনা করুন চক্রবর্তী মশাই, আমি আপনাকে একদম চিনতে পারিনি। আমি সেই যুবকের দুই কাঁধ ধরে তাকে তুলে বললাম, হায় রে, ছি 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 ছি, এই তুমি কি কথা বলছো? তুমি তো নিজেই বললে যে এর পূর্বে আমাদের কখনো দেখা হয়নি, সুতরাং দুটি অপরিচিত মানুষে একে অপরকে প্রথম দেখায় চিনতে পারবে? এটা তো কখনো হয় না, এটা তো অস্বাভাবিক। এতে মার্জনা চাওয়ার বিন্দুমাত্র কোনো বিষয় নেই। তুমি ভেতরে এসো, তারপর না হয় আমি তোমার বিপদের কথা শুনবো। দাওয়ার ঠান্ডা ছায়ায় বসে একটু জল বাতাসা মুখে দিয়ে খানিকটা জিরিয়ে নাও। তোমাকে দেখে বেশ ক্লান্ত ও অবসন্ন বলে মনে হচ্ছে। আমি এবার সেই যুবককে নিয়ে এলাম ভেতরের ঘরে। পুনরায় সদর দরজা বন্ধ করে তাতে আগুল তুলে দিয়ে দুয়ারে চাটাই বিছিয়ে দিলাম।
সেই যুবককে চোখের ইশারায় সেখানে বসতে বলে আমি কক্ষের ভিতর থেকে এক ঘটি ঠান্ডা পানীয় জল এবং একটি ছোট্ট থালায় করে বেশ কিছু গুড়ের বাতাসা নিয়ে এনে তার হাতে দিলাম। কয়েকটা গুড়ের বাতাসা মুখের ভেতর পুড়ে তার চিবিয়ে ঘটির সবটুকু জল ঢকঢক করে গলাধকরণ করলো সেই যুবক। তারপর ভীষণ তৃপ্তিতে দু চোখ বন্ধ করে জোরে জোরে কিছুটা নিঃশ্বাস নিল। আমি এবার তার উদ্দেশ্যে সর্বপ্রথম ও সবচেয়ে প্রাথমিক প্রশ্নটি করলাম। তা বাবা, তোমার নাম কি? তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো তুমি? আগে চক্রবর্তী মশাই, আমার নাম রমাকান্ত চৌধুরী। আমাদের আদি বাড়ি হলো রতনপুর নামের একটা গ্রামে। তবে রতনপুর থেকে আমরা বেশ কিছুদিন হলো আমাদের নতুন বাড়ি অর্থাৎ ঝাউ বাংলোয় এসে উঠেছি। আপনাকে সবটা আগাগোড়া খোলসা করে খুলে বলি, তা না হলে হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে। আমার পরিবার বলতে রয়েছি আমি, আমার মা বাবা এবং আমার স্ত্রী মধুবনী। মধুবনীর সাথে আমার বিবাহ হয়েছে এই মাত্র 15 দিন পূর্বে। কর্মসূত্রে আমাকে গ্রাম ছেড়ে পরিবার নিয়ে শহরে আসতে হয়। শহরে একেবারে দক্ষিণে ঝাউ বাংলো নামে একটা বিশাল বড় বাংলোয় বাড়ি। স্বাভাবিকের তুলনায় বেশ বড়। কম দামে পেয়ে আমি কিনে নিই। কিন্তু তখন কি আর জানতাম যে এই বাড়িতে বসবাস করতে এসে কি সাংঘাতিক বিপদের মুখোমুখি হব আমরা। আজ 3 দিন হলো আমরা গ্রামের বাড়ি ছেড়ে এখানে এসে উঠেছি। আর তারপর থেকেই শুরু হয়েছে সমস্ত অঘটন। সেই যুবক তথা রমাকান্তের কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এত দূর অবধি বলে সে থামতেই আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম। কেন রমাকান্ত, ঝাউ বাংলোর মধ্যে এসে বসবাস করতে গিয়ে তোমরা কি প্রত্যক্ষ করলে? তোমাদের সাথে কি অঘটন ঘটলো? আমার এই প্রশ্ন শুনে দেখলাম সেই যুবকের সমগ্র মুখ কেমন যেন বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেল। অপরিসীম ভয়ে তার 2 চোখের কোণে যে জিনিসটা লকলকে বিষাক্ত সাপের মতন উকি দিল তা আতঙ্ক ছাড়া আর কিছু নয়। একটা শুকনো ঢোক গিলে রমাকান্ত বহু কষ্টের সাথে বলল, আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, সে এক বিভীষিকাময় অধ্যায়। আমরা আমাদের জীবনের এই 3টে রাত কোনো দিন কখনো ভুলতে পারবো না। মৃত্যু পর্যন্ত তা আমাদের স্মরণে থাকবে। ঝাউ বাংলোর মধ্যে আমরা 4 জন ছাড়াও যে আরেকজন রয়েছে, হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আমার কথা, আমি একেবারে ভুল কিছু বলছি না। এ আমার সামান্যতম চোখের ভুল কিংবা মনের ভ্রম নয়। তাছাড়াও ভুল একজন মানুষের হতে পারে, একসাথে 4 মানুষের কখনোই হতে পারে না। সত্যি ওই বিশাল বড় বাংলোর মধ্যে যেন আদি অনন্তকাল ধরে রয়েছে কিছু একটা। তবে সেটা আর যাই হোক না কেন, মোটে কোনো রক্ত মাংসে গড়া জীবন্ত প্রাণী একদম নয়। কারণ জীবন্ত প্রাণী কখনোই ওরকম হতে পারে না। সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে রাত্রি যত গভীর হয়, ঝাউ বাংলোর নানান প্রান্ত থেকে ভেসে আসে বিভিন্ন হাড় হিম করা ভয়ানক গর্জন। সেই গর্জন শুনলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বুকের রক্ত মুহূর্তের মধ্যে হিম হয়ে যায়। কে যেন ছাদের ওপর দাপাদাপি করে, বিশাল বড় বড় আম গাছগুলোর মাথায় মর্মর শব্দ করে ডালপালা ধরে দোল খায়। রক্তবর্ণের মতো লাল লাল 2 চোখ তাকিয়ে থাকে আমাদের দিকে। সে নজর রাখে আমাদের প্রতিটা কার্যকলাপ, যেন অপেক্ষা করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার সুযোগের। সন্ধ্যের পর থেকে আমরা ঘরের বাইরে বের হতে পারি না ঠাকুরমশাই। দরজা জানলা আঁটোসাঁটোভাবে বন্ধ করে চুপটি করে বসে থাকি 4 জন মিলে। বাইরে ঝোড়ো হাওয়া ওঠে, সেই দামাল হাওয়ার সাথে
যেন সারা রাত ব্যাপী চিৎকার করে, গর্জন করে, দাপাদাপি করে, আমাদের বন্ধ দরজার ওপরে ধাক্কা মারে আসুরিক শক্তিতে। সারা রাত দুই চোখের পাতা এক করা যায় না, কেবলমাত্র ঠক ঠক করে মৃত্যু ভয়ে কাঁপি। সীমাহীন ভয় বৃহৎ ময়াল সাপের মতো একটু একটু করে জড়িয়ে ধরে আমাদের। মনের মধ্যে প্রশ্ন জাগে, যদি সেগুন কাঠের দরজাটা হুড়মুড় করে একবার ভেঙে পড়ে তাহলে আর রক্ষে নেই। আমাদের সকলের মৃত্যু অনিবার্য। নেহাত পুরনো দিনের প্রকৃত কাঠের দরজা, তাই জন্যই এখনও সে সমস্ত আঘাত সেটা সহ্য করে নিয়েছে। কিন্তু এভাবে আর কত রাত, হ্যাঁ, কত রাত যে আমরা এরকম বিপুল পরিমাণে সেই ধাক্কা সামলাতে ওই দরজা পারবে তাহা বলতে পারি না। আপনি বলুন, এরকমভাবে কি বেঁচে থাকা যায় কখনো? হ্যাঁ, এরকম এক সংকটময় পরিস্থিতিতে কী যে করব, কী যে করা উচিত তা ভেবে পাচ্ছি না। বুঝতেই তো পারছেন চক্রবর্তী মশাই, জীবনের অনেকটা সঞ্চয় খরচ করে ওই বিশাল বড় বাংলোর বাড়িটা কিনেছি। সেই অর্থ আমাদের মতো মধ্যবিত্ত, অন্তত সাধারণ এক পরিবারের কাছে অপরিসীম, গুরুত্বপূর্ণ। এখন যদি ওই বাংলো বাড়িটা আমাদের ছেড়ে চলে আসতে হয় তাহলে যে আমরা সর্বশান্ত আবার বাংলোতে যে সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করব সেই উপায়ও তো নেই। অনেক সন্ধান করার পর আপনার ঠিকানাটা পাই এবং পরিচয় জেনে এক মুহূর্ত কাল বিলম্ব না করে শেষ রাতের অন্ধকার থাকাকালীন বেরিয়ে এসেছি। আপনাকে সমস্ত কথা বলে এই হেন বিপদ থেকে উদ্ধারে কোনো একটা উপায় যদি বের করা সম্ভব হয়। চক্রবর্তী মশাই, এখন আপনিই আমাদের একমাত্র অন্তিম ভরসা। আপনি দয়া করে কিছু একটা করুন। যেভাবেই হোক না কেন ওই ঝাউ বাংলোর মধ্যে যে অশুভ জিনিসটা রয়েছে তার একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। কিছু একটা করুন। রমাকান্তের মুখ থেকে সমস্ত কথা শুনতে শুনতে আমার চোয়াল ক্রমে কঠিন হয়ে উঠল। চোখের দৃষ্টি হলো অত্যন্ত প্রখর। আমি রমাকান্তের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রমাকান্ত, এই যে তোমরা তোমাদের নতুন কেনা ওই ঝাউ বাংলোর মধ্যে গিয়ে থাকাকালীন উপলব্ধি করতে পেরেছো যে সেখানে কিছু একটা রয়েছে যেটা মোটেও স্বাভাবিক নয়, এই জিনিসটা তোমরা কখন এবং কোন সময় বুঝতে পারো? সন্ধ্যের অন্ধকার নামার পর থেকে রাত্রি ক্রমশ যত গভীর হয় ততই আমরা বুঝতে পারি যে চারপাশ অদ্ভুত রকমের বদলে যেতে শুরু করেছে। ঝাউ বাংলো দিনের বেলা সূর্যলোকের আলোতে সম্পূর্ণ স্বাভাবিক একটি বাংলো বাড়ি থাকলেও সন্ধ্যার পর থেকে সে বাংলো বাড়ি যেন অচেনা অপরিচিত রূপ ধারণ করে। তার মধ্যে জেগে ওঠে কোনো এক মারাত্মক অশুভ শক্তি। আচ্ছা রমাকান্ত, তুমি কি কখনো এই 3 রাত্রির মধ্যে ওই অদ্ভুত জিনিসটার দেখা পেয়েছো যার কথা তুমি বলছো? আগে না চক্রবর্তী মশাই, আমি কখনো তার দেখা পাইনি, কিন্তু আমার স্ত্রী হ্যাঁ তার দেখা পেয়েছে। পরশুদিন রাতে সে একবার বাংলো বাড়ির পিছনের জানলার দিকে তাকিয়েছিল বিশাল বড় আম গাছটার পানে, আর তাতেই সে কি যেন একটা দেখে আর্তচিৎকার করে জ্ঞান হারায়। বহু কষ্টে চোখে মুখে জলের ছিটা দিয়ে যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার কাছ থেকে জানা যায় যে সেই গাছের মগডালে চাঁদের আলোয় মধুবনী স্পষ্ট দেখেছে বাঁদর জাতীয় কিছু একটা বসে আছে সেখানে। তবে সেটা কিন্তু বাঁদর নয়, দেহের গঠন খানিকটা বাঁদরের মতন হলেও আকারে সে বিশাল বড়। প্রায় 2টি পূর্ণবয়স্ক পুরুষ মানুষকে একসাথে মেশালে ঠিক যেরকমটা আকৃতি বিশিষ্ট চেহারা হতে পারে তার চেহারাও ঠিক সেই রকম। তার গোটা শরীর লম্বা লম্বা কালো কুচকুচে লোমে ঢাকা, তার বিশাল দেহ, অক্ষিকোটর থেকে বেরিয়ে আসা টকটকে লাল উজ্জ্বল আলোর মতো জ্যোতি।
সেই রকম জীবের সাথে আমাদের লৌকিক জগতের কোনো জীবের সামান্যতম সাদৃশ্য নেই। আচ্ছা বেশ, ঠিক আছে রমাকান্ত, তোমার মুখ থেকে সমস্ত কিছু শুনলাম। এবার আমাকে গোটা বিষয়টা নিজের চোখে সেখানে উপস্থিত থেকে প্রত্যক্ষ করতে হবে, তবে আমি বুঝতে পারবো সমস্যাটা আসলে ঠিক কী এবং এর সমাধানের প্রকৃত উপায়। তার মানে তার মানে চক্রবর্তী মশাই, আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ অবশ্যই যাব, আমাকে যে যেতেই হবে সেখানে। ওহ, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চক্রবর্তী মশাই। আপনি আমার বিপদের কথা শুনে এভাবে যে সাহায্য করার জন্য রাজি হয়েছেন, তাতে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমাকে ধন্যবাদ জানানোর কিংবা আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করার কোনো কারণ নেই। আমি যা করছি সেটা করা আমার কর্তব্য। যে কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার কাজ, আর আমি শুধু আমার সেই কাজটুকুই করছি, এছাড়া আর কিছুই না। তুমি এখানে একটু বসো হে, আমি একবার ঘরের ভেতর থেকে ঘুরে আসি। বিদায়ের কথা পরিবারের মানুষদের জানিয়ে এবং ছোলার মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস টুকিটাকি এগুলো গুছিয়ে নিয়ে আসছি। তারপর আমরা দুজনে মিলে একসাথে রওনা দেব তোমাদের ওই ঝাও বাংলোর উদ্দেশ্যে। কেমন? একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। বাইরের দিকে চোখ যেতেই দেখলাম ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অবস্থা দেখে পরিষ্কার বোঝা যায় যে এই বৃষ্টি এখন কিছুতেই থামবে না। মাঝে মধ্যেই কান ফাটানো শব্দে মুহুর্মুহু বাজ পড়ছে। বিদ্যুতের সাদাটে আলোর ঝলকানিতে ভরে যাচ্ছে দিক বিদিক। ঠাকুরমশাইয়ের দুই চোখের মধ্যে একটা চাঞ্চল্য ভাব লক্ষ্য করলাম। তার সমগ্র শরীর জুড়ে যেন এক ভীষণ অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আমি কিংবা কিশোরী, আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের এই লক্ষণ খুব ভালোভাবে জানি। আমরা বুঝতে পারলাম যে এবার তার একটু গড়গড়ার নলে টান দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি এবার আমাদের উদ্দেশ্যে বেশ খানিকটা বিরক্তির সাথে বললেন, তোমরা একটু বসো হে কিশোরী, আমি একবার ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে আর সঠিকভাবে গল্প বলায় মনোনিবেশ করতে পারবো না কিছুতেই। আসলে তোমরা আমার জন্য যতই ওই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট কিনে আনো না কেন, আমাদের মতন পুরনো সেঁকেলে দিনের মানুষদের ওই কড়কড়া কিংবা হুঁকোর মাধ্যমে তামাক সেবন করেই আসল সুখ খুঁজে পেতে হয়। এত দূর অবধি বলে আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই উঠে দাঁড়ালেন তক্ত বসছে। তারপর কক্ষের মধ্যে প্রবেশ করলেন। ঠাকুরমশাইয়ের গমনের সাথে সাথেই কিশোরীর মুখ কেমন যেন ভার হয়ে উঠল। গল্প চলাকালীন এরকম মধ্যবর্তী বিরতি তার একেবারেই অপছন্দের, কিন্তু এক্ষেত্রে আমার কিংবা তার, আমাদের কারোরই কিচ্ছু করার নেই। গড়গড়ায় টান না দিলে তিনি কিছুতেই সঠিকভাবে গল্প বলতে পারেন না। সুতরাং উপযুক্ত এবং সঠিকভাবে গল্প শুনতে গেলে আমাদের এইটুকু সময় অপেক্ষা করতেই হবে। কিশোরীর অমনধারা বাংলার পাঁচের মতন মুখখানার দিকে তাকিয়ে আমি মৃদু হেসে বললাম, কি ভায়া, তুমি এরকম গম্ভীর হয়ে বসে রইলে কেন? আরে বাবা, ঠাকুরমশাই তো গড়গড়া সাজতে গিয়েছেন, চলো এই সময় আমরাও বরং একটু ধূমপানে মনোনিবেশ করি নাকি? আমার কথা শুনে কিশোরী তার সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বের করে আনল। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেক বড় হওয়ার কারণে আমরা কখনোই আজ অবধি তার সামনে ধূমপান করি। তবে তিনি যখন একবার গড়গড়া সাজতে ঘরের ভেতরে প্রবেশ করেছেন, তখন আর বেশ কিছুটা সময় যে এদিক পানে আসবেন না সেই বিষয়ে শতভাগ নিশ্চিত হয়েই দুই বন্ধু মিলে দুখানি সিগারেট ধরিয়ে তাতে বড় তৃপ্তি করে টান দিতে লাগল। চারি এসে একটা ছোট্ট টিমে লণ্ঠন রেখে গেছে তক্তপোষের থেকে মাত্র কয়েকটা তফাতে। তবে সেই লণ্ঠনের সামান্য মৃদু হলদেটে আলো এই বিশাল পরিমাণ কালো কুৎসিত অন্ধকারটাকে
সম্পূর্ণরূপে মোচন করতে অক্ষম হয়ে পড়েছে। আলো অন্ধকারাচ্ছন্ন এই পরিবেশ কেমন যেন রহস্যময় এক আকার নিয়েছে। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই আমাদের কানে আসছে না। আমাদের সিগারেট খাওয়া শেষ হলে অবশিষ্ট জ্বলন্ত ফিল্টার দুটো আমরা ছুঁড়ে ফেলে দিলাম হাত বাড়িয়ে উঠোনের পানে। উঠোনের জমা জলের মধ্যে সেই সিগারেট গিয়ে পড়তেই তা নিভে গেল। রান্নাঘরের ভেতর থেকে চারি বেরিয়ে এসে বলল, কাকাবাবু, আপনারা কি চা খাবেন? আমি আপনাদের জন্য একটু চা করে নিয়ে আসি। চারির কথায় আমি নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়তেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কিশোরী যেন লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ চারিমা, একটু চা হলে মন্দ হয় না, কিন্তু এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা দিনে গরম গরম চা না হলে ব্যাপারটা ঠিক জমে না। কিশোরীর কথা শুনে আমি তার উপরে বেশ খানিকটা চটে গিয়ে অত্যন্ত মেজাজের সাথে বললাম, আরে আরে বে, তুমি সত্যি পারো বটে। আরে শুধু শুধু বাচ্চা মেয়েটাকে আবার ব্যতিব্যস্ত করে তোলার কি কারণটা আছে বলো দেখি। চারি আমার এই কথা শুনে মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে কোমল মিষ্টি কণ্ঠে বলল, ছি ছি কাকাবাবু, এ আপনি কি বলছেন? আপনাদের জন্য চা করতে গেলে আমাকে ব্যস্ত হতে হবে কেন? আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। চারি চলে যেতেই ঠাকুরমশাই বেরিয়ে এলেন কক্ষের ভেতর থেকে, জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে, নেশাতুর লাল চোখে। তিনি আমাদের মুখোমুখি তক্তপোষের ফাঁকা অংশে বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুরুক হুরুক শব্দ করে বেশ জোরে টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। রমাকান্তের সাথে আমি এবার রওনা দিলাম তাদের নতুন কেনা সেই ঝাউ বাংলোর উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে সেই স্থানের দূরত্ব ছিল বেশ অনেকটাই। যখন সেখানে গিয়ে আমরা পৌঁছলাম তখন রীতিমতো অপরাহ্নের আলো ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার উপক্রম। আবছা আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে আমি দেখলাম একটা বিশাল বড় বাড়ি। তবে সেই বাংলোর বাড়িটিকে ঘিরে রয়েছে অসংখ্য অগণিত বেশ বড় বড় একাধিক মহিরুহের দল। আম, জাম, কাঁঠাল, সোনাঝুরি প্রভৃতি গাছ থাকলেও সব থেকে বেশি যেই গাছটি রয়েছে তা হলো ঝাউ গাছ। হয়তো এই কারণেই ওই বাংলোটির নামকরণ করা হয়েছিল ঝাউ বাংলো। আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম, নিখুঁতভাবে খুঁটিয়ে দেখলাম সব কিছু। একটা পাতলা ফিনফিনে কাপড়ের মতন কালো অন্ধকারের আস্তরণ যেন ওই মহাশূন্য হতে নেমে এসে সমগ্র বাংলো বাড়িটিকে ঘিরে ধরেছে। আমি খুব ভালোভাবেই জানি যে এই অন্ধকার আমি ছাড়া আর অন্য কারোর চোখে ধরা দেবে না। গোটা জায়গাটা বড় নিঝুম। মূলত আসন্ন সন্ধ্যার এরকম সময় বিভিন্ন পাখালির দল চিৎকার করতে করতে যে যার বাসায় ফিরে যায়। অথচ সেই স্থানে দাঁড়িয়ে থাকাকালীন আমার কানে একটিও পাখির আওয়াজ এসে পৌঁছল না। পাখি তো বহু দূরের কথা, নিতেন পক্ষে এক আধটা ওই কীট পতঙ্গের আওয়াজও আমি শুনতে পাইনি। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা অশুভ, কতটা ক্ষতিকারক কিছুর ইঙ্গিত করছে। লম্বা লম্বা দুইবার ঘ্রাণ নিতে উপলব্ধি আমি করলাম যে বাতাসের মধ্যে খুব সূক্ষ্মভাবে মিশে আছে একটি আঁশটে পচা পিটকেল গন্ধ। এরূপ কটু গন্ধ একমাত্র সেই স্থানেই থাকতে পারে যেখানে কোনো অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটেছে। আমি শতভাগ নিশ্চিত হলাম যে রমাকান্ত আমাকে যা বলেছে তার এতটুকুও মিথ্যে কিংবা ওই বাড়িয়ে বলা নয়। সত্যি এই বাংলোর মধ্যে এমন কিছু একটা রয়েছে যা সম্পূর্ণভাবে অস্বাভাবিক, অতিলৌকিক। কি হলো চক্রবর্তী মশাই, চলুন। রমাকান্তের কথায় আমার যাবতীয় ভাবনার ঘোর কাটল।
আমি সেই যুবকের দিকে তাকিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম। ঠিক তখনই কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে বহু চেষ্টার পরও এতটুকু হাসি ফোটাতে পারলাম না। ঝাউ বাংলোর চৌহদ্দির মধ্যে প্রথম পা রাখার সাথে সাথেই আমার সমগ্র শরীর জুড়ে এক তীব্র বিদ্যুতের প্রভাব বয়ে গেল। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি। তৎক্ষণাৎ আমি পা সরিয়ে কয়েক পা পিছিয়ে এলাম। মনে মনে আমার পরমেশ্বরের কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে ঢুকে এলাম সেই বিশাল বড় বাংলো বাড়ির মধ্যে। রমাকান্ত তার পরিবারের সদস্য অর্থাৎ পিতা মাতা এবং স্ত্রী মধুবনের সাথে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম মধুবনী অত্যন্ত ভালো মেয়ে। এক মাথা ঘোমটা টেনে সে নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। রমাকান্ত তার স্ত্রী মধুবনের উদ্দেশ্যে বলল, মধুবনী, তুমি যাও, চক্রবর্তী মশাইয়ের জন্য কিছু খাবার প্রস্তুত করো তো। অনেকটা সময় হলো তিনি কিছুটি মুখে তোলেননি। নিশ্চয়ই তার বড় ক্ষুধা লেগেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এক্ষুনি গরম গরম ঘিয়ে ভাজা লুচি আর আলুর তরকারি করে নিয়ে আসছি। ততক্ষণ তুমি বরং ঠাকুরমশাইকে নিয়ে আমাদের কল ঘরের দিকে যাও। ঠাকুরমশাই, আপনি একটু চোখে মুখে জল দিয়ে পরিষ্কার হয়ে নিন। আর মাত্র কিছুটা সময়ই আছে আমাদের হাতে বাইরের যাবতীয় কাজকর্ম মেটানোর জন্য। তারপরেই কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে, না হলে সর্বনাশ ঘটে যাবে। এই কথা বলে মধুবনী সেই স্থান ছেড়ে অন্যত্র চলেই যাচ্ছিল, কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, দাঁড়াও মধুবনী, আমার একেবারেই ক্ষুধা কিংবা তৃষ্ণা দুটোর কোনোটাই পাইনি। আমাকে নিয়ে অযথা অত চিন্তায় পড়ো না। পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করার পূর্বেই আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে, তা আগে করা ভীষণ দরকার। এই কথা বলে আমি আমার কাঁধের লাল শালুর ঝোলার মধ্যে থেকে বের করে আনলাম 4টি বেশ বড় বড় ধাতব কবচ। সেই কবচগুলি লাল সুতোর মধ্যে বেঁধে আমি তাদের হাতে তা তুলে দিয়ে বললাম, এগুলো মোটেও কোনো সাধারণ কবচ নয়। এগুলো হলো এক একটি অত্যন্ত শক্তিশালী দৈব ক্ষমতা সম্পন্ন রক্ষা কবচ। এই কবচগুলি তোমরা অর্থাৎ পুরুষেরা ডান হাতে এবং নারীরা বাম হাতের বাঁজুতে শক্ত করে বাঁধো। এই রক্ষা কবচ যে কোনো অপশক্তির হাত থেকে তোমাদের রক্ষা করবে। সুতরাং কখনোই কোনো অবস্থাতেই এই রক্ষা কবচ তোমরা খুলবে না, যতক্ষণ না সমস্যার কোনো একটা সমাধান হয়। আমার দেওয়া রক্ষা কবচগুলো অত্যন্ত ভক্তির সাথে গ্রহণ করে তা মাথায় ঠেকিয়ে রমাকান্ত, মধুবনী এবং রমাকান্তের পিতা মাতা তারা প্রত্যেকেই আমার নির্দেশ অনুযায়ী নিজ নিজ হাতে শক্ত করে বেঁধে তা দেহে ধারণ করল। এইভাবেই বেশ অনেকটা সময় অতিবাহিত হলো। সময়ের নিজস্ব গতিতে আমরা প্রত্যেকে একটি বিশাল বড় হল ঘরের মধ্যে উপস্থিত ছিলাম। সেই ঘরের যাবতীয় দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমি লক্ষ্য করছিলাম যে পরিবারের প্রত্যেকেই যেন একটু একটু করে অপরিসীম আতঙ্ক গ্রাস করছিল। তাদের হৃদয়ের মধ্যে খুব সূক্ষ্মভাবে বুঝি বিস্তার লাভ করছিল একটা শিহরণ জাগানো ভয়। রাতের সামান্য আহার করে সবেমাত্র উঠে দাঁড়াতেই বাইরে থেকে একটা বিজাতীয় আওয়াজ ভেসে এলো। না, এই আওয়াজ নয়, বুঝি চিৎকার। তবে এরকম তীক্ষ্ণ কর্কশ চিৎকার যে কার হতে পারে তা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। কক্ষের মধ্যে থাকা প্রতিটি জানালা এবং দরজা অপর প্রান্তে ততক্ষণে দুমদুম করে আওয়াজ হতে শুরু হয়ে গিয়েছে। বুঝতে পারলাম বাইরে ভীষণ ঝড় উঠেছে, আর সেই ঝোড়ো বাতাসের দাপটে বারবার জানালার পাল্লা আছড়ে পড়ছে।
সেই বিজাতীয় শব্দ শুনে হন্তদন্ত হয়ে আমি কক্ষের দরজা খুলে বাইরে বেরুতেই যাব, ঠিক এমন সময় রমাকান্ত দৌড়ে এসে এক প্রকার কাঁদো কাঁদো ভাবে আমায় বললে, এই আপনি কি করছেন চক্রবর্তী মশাই? আপনি এমন গভীর রাতে কক্ষের বাইরে বের হতে যাচ্ছেন? বাইরে যে চিৎকার আপনি শুনতে পেয়েছেন সেটা ওই অদ্ভুত দর্শন জীবটার। আপনি দয়া করে বাইরে বের হবেন না, তাহলে যে কোনো সময় যা কিছু ভালো মন্দ বিপদ ঘটে যেতে পারে ঠাকুর মশাই। আহ রমাকান্ত, মূর্খের মতন কথা বলো না। আমাকে বাইরে যেতেই হবে। বাইরে না গেলে সে অপশক্তির মুখোমুখি না হলে আমি বুঝবো কি করে যে সে আসলে কে, আর যদি সঠিকভাবে তা বুঝতেই না পারি তাহলে তাকে ধ্বংস করার উপায়ও তো আমি খুঁজে বের করতে পারবো না কিছুতেই। তুমি ভুলে যেও না আমি এখানে কি কাজ করতে এসেছি, সুতরাং আমাকে আমার কাজটা করতে দাও। কিন্তু ঠাকুর মশাই, আপনার যদি কোনো ক্ষতি করে দেয় ওই প্রাণীটা, ও যে বড় সাংঘাতিক, বড় বিপজ্জনক। আমি নিজের চোখে দেখেছি, তাই এ কথা জোর গলায় বলতে পারি যে সে একেবারেই জীবন্ত কোনো প্রাণী নয়। আমাকে নিয়ে তুমি একদমই ভেবো না মধুবনী। আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এর পূর্বেও বিভিন্ন জায়গায় বহুবার গিয়ে আমি একাধিক বিভীষিকার মুখোমুখি হয়েছি। তবে তোমাদের কাছে আমার একটি অনুরোধ বা বলতে পারো আদেশ রয়েছে। আমি বেরিয়ে যাবার পরেই তোমরা এই কক্ষের দরজা পুনরায় বন্ধ করে দেবে, এবং যতক্ষণ না আমি বাইরে থেকে বলছি ততক্ষণ এই দরজা খুলবে না, নিজেদের সুরক্ষার কথা ভেবে। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই কিশোরী টান টান উত্তেজনার সাথে ব্যাকুল হয়ে বলল, এই তো গল্প একেবারে জমে উঠেছে। তা ঠাকুরমশাই, সেই গভীর রাতে ঝাও বাংলোর ওই কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আপনি ঠিক কী দেখলেন? যা দেখেছিলাম তা মোটেও দেখবার মতন সাধারণ তুচ্ছ কোনো বিষয় ছিল না একেবারে। সেই রাতে আমি যে ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছিলাম, তাতে আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক সেই আমার পর্যন্ত বুকের রক্ত বুঝে ছলকে উঠছিল। আমি শতভাগ নিশ্চয়তার সাথে জোর গলায় এ কথা বলতে পারি যে সেই রাতে ওই ঝাও বাংলোর মধ্যে যদি আমার জায়গায় অন্য কোনো সাধারণ মানুষ থাকতো, তাহলে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো, অথবা হৃদযন্ত্র বিফল হয়ে যেত তার চিরতরের জন্য। কক্ষের বাইরে বেরিয়ে এসে আমি ঝাও বাংলোর দোতলা বরাবর হাঁটছিলাম। গোটা বাংলোটা ততক্ষণে পুরোপুরি ডুবে গিয়েছে এক ধূসর কালো অতল অন্ধকারের সাগরে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘের অন্তরালে এক ফালি কাস্তের পাঁকা ফলার মতন চাঁদ উঠেছে। সেই মেঘে ঢাকা চাঁদের অল্প জ্যোৎস্না নেমে এসেছে ধরিত্রীর বুকে। ঝাও বাংলোর বিশাল দোতলার ঝোলা বারান্দাটি সম্পূর্ণ আধো আলো অন্ধকারের মায়া জালে আবদ্ধ। দোতলার বারান্দা ধরে কিছুটা হেঁটে আসার পর আমি বুঝতে পারলাম এখানে আসার পর বাতাসের মধ্যে যে বিশ্রী কটু গন্ধটা আমার নাকে এসেছিল তা এখানেই যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। সনসন করে ঝোড়ো বাতাস বারবার কোনো অশুভ অশনি সংকেত পাক খাচ্ছে ঝাও বাংলোর নিকটবর্তী অঞ্চলে। বাংলোর বাইরে থাকা বিভিন্ন গাছপালার ডালগুলি মড়মড় শব্দ করে তুলতে আরম্ভ করেছে। সব মিলিয়ে সে একরকম চরম ভয়ের পরিবেশ। আমার কানে এলো ওপরে ছাদের মধ্যে কিছু একটা হচ্ছে। ক্রমাগত ধূপ ধূপ করে কিসের যেন একটা আওয়াজ নেমে আসছে নিচে। সমগ্র প্রকৃতি পুরোপুরি নীরবতায় পরিপূর্ণ। চারপাশ এতটাই নিঝুম হয়ে উঠেছে যে কোথাও যদি সামান্য একটা সূঁচ পড়ে তাহলে সেই আওয়াজও বুঝি ঝনঝন হয়ে উঠবে। দোতলার মধ্যে চুপচাপ দাঁড়িয়ে খানিকটা সময় অপেক্ষা করার পর আমার কান সজাগ হয়ে উঠলে আমি বুঝতে পারলাম কেউ যেন ছাদের মধ্যে হাঁটাহাঁটি করছে। তবে সে কোনো ভারী দেহের প্রাণী, যার কারণে প্রতি পদক্ষেপের সাথে সাথে একরকম ধূপধূপ আওয়াজের সৃষ্টি হচ্ছে বারবার নির্দিষ্ট কিছুটা সময়ের ব্যবধানে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে একটিবার চিলেকোঠার সিঁড়ি দিয়ে 3 তলার ছাদে উঠতে হবে। আমার মন বলছে যে ওখানে গেলেই আমি দেখা পাবো তার।
যার জন্য আমাকে বহু দূর থেকে ছুটে আসতে হয়েছে, যাকে ঘিরে বিস্তার লাভ করেছে এক রহস্য, এত ভয়, এত আতঙ্ক। ছাদে উঠে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? দোতলার চিলে কোঠার সিঁড়ি বেয়ে ঝাউ বাংলোর ছাদে এসে দাঁড়াতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল নিচের দিকে। আমার মনে হলো আমি যেন ছাদে নয়, বুঝি বরফের চাঙড়ের ওপর পা দিয়ে সেই ছাদের মেঝে এতটাই তীব্র শীতল। বিশাল ঝাউ বাংলোর ছাদের ওপর চাঁদের রূপালী মৃদু যোচনা গলন্ত মোমের মতো নেমে এসেছে তীর্যকভাবে। সেই চাঁদনি আলো যেন আলপনা কেটেছে সমগ্র ছাদের মেঝে জুড়ে। আমার হৃদয়ের মধ্যে এক তীব্র বিপদ ঘণ্টা বেজে উঠল, বেশ জোরালোভাবে। তোমরা তো জানোই যে আমি যে কোনো বিপদের আগাম পূর্বাভাস পাই, তাই খুব সহজেই বুঝতে পারলাম যে শীঘ্রই কোনো একটা ভয়ানক বিপদ ঘটতে চলেছে। ঝাউ বাংলোর ছাদের একেবারে পশ্চিম লাগোয়া কার্নিশের ধারে এক কালো কুচকুচে বিশাল দেহী অবয়ব আমার নজরে পড়ল। দীর্ঘক্ষণ আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকার কারণে আমার চোখ ততক্ষণে পুরোপুরি সয়ে গিয়েছে। তাতেই আমি দেখলাম ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী বড় অবয়ব, যার সমগ্র শরীর কালো কুচকুচে বড় বড় লোমে ঢাকা। দুই চোখের মধ্যে যেন নরকের আগুন বিদ্যমান। কালচে চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে টকটকে লাল আলোর উজ্জ্বল আভা। চাঁদের আলোয় চকচক করছে তার তীক্ষ্ণ ধারালো একাধিক দন্তরাশি। তার দুই বাহুর মধ্যে উপস্থিত বিশাল বড় বড় ধারালো বাজ পাখির নখের মতন কালচে বাঁকা নখগুলো। তা দেখলে সীমাহীন ভয়ে যেন পায়ের তলার মাটি কেঁপে ওঠে। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে। আমি বিলক্ষণ বুঝতে পেরেছি যে এই অশুভ শক্তি আসলে কি। আমাকে দেখে সেই দানব এবার গগন বিতারে হুঙ্কার ছেড়ে ঊর্ধ্বশ্বাসে ধেয়ে এলো আমার দিকে, আমার প্রাণ হরণের উদ্দেশ্যে। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আবার কি? তারপর আবার সেই শুরু হলো এক মহা সংগ্রাম, শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। আমি দুই চোখ বন্ধ করে বিড়বিড় করে এক গূঢ় মন্ত্র পাঠ করলাম। মন্ত্রপাঠের সাথে সাথেই আমার দেহের উপরিভাগে একটা অদ্ভুত নীলাভ আলোর জ্যোতি ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমার দেহের বাইরের অংশে এক সুরক্ষা বলয়ের সৃষ্টি হয়েছে। এই দানব দৌড়ে এসে আমার কাছাকাছি উপস্থিত হতেই বিকট শব্দ করে ছিটকে পড়ল কয়েক হাত তফাতে। এইভাবে বেশ কয়েকবার আমার ক্ষতি করার চেষ্টা করার পরও সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে সে ছাদ থেকে লাফিয়ে উঁচু গাছের ডাল ধরে কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটল, কারণ আমি আমার মনের মধ্যে চলতে থাকা বেশ অনেকগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গিয়েছিলাম। প্রথমত আমি বুঝতে পেরেছিলাম এই অশুভ শক্তি আসলে কে, এবং খুব ভালোভাবেই জানতাম তাকে ধ্বংসের উপায়। যে গুরুতর সমস্যার মধ্যে রমাকান্ত এবং তার পরিবার পড়েছে, সেই সমস্যা থেকে তাদের উদ্ধার করার একটা আশার আলো আমি দেখলাম। রমাকান্ত, মধুবনী, দরজা খোলো। আর কোনো ভয় নেই, সকল বিপদ আপাতত কেটে গিয়েছে। ছাদ থেকে নেমে এসে দোতলার সেই কক্ষের বন্ধ দরজার কড়া নেড়ে কথাগুলো বললাম আমি। তৎক্ষণাৎ সে কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রমাকান্ত এবং মধুবনী। আমি দেখলাম তাদের চোখ মুখ জুড়ে হাজারটা প্রশ্ন যেন একসাথে উঁকি মারছে। থমথমে গলায় রমাকান্ত জিজ্ঞাসা করল, চক্রবর্তী মশাই, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো অসুবিধা হয়নি তো? ওহ, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক রয়েছেন দেখে আমি যে কি ভীষণ স্বস্তি পাচ্ছি, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার যদি কিছু একটা ভালো মন্দ ঘটে যেত, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। আহা রমাকান্ত, তুমি আমাকে নিয়ে এত উতলা হয়ে পড়ো না। আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক রয়েছি। আমি তো বলেইছিলাম পরমেশ্বরের
আশীর্বাদ রয়েছে আমার মাথার ওপরে, আমার কোনো ক্ষতি হবে না। চলো, বাকি কথা না হয় ভেতরে গিয়ে বলছি। আমার কথা শুনে তারা এবার প্রত্যেকেই ঢুকে এলো কক্ষের ভিতর। আমি সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আরামকেদারার ওপর বসতেই মধুবনী গ্লাসে জল ঢেলে তা বাড়িয়ে দিল আমার দিকে। আমি বেশ অনেকটা জল খেয়ে তাদের দিকে তাকালাম। দেখলাম রমাকান্ত, মধুবনী এবং তাদের পিতামাতা এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের প্রত্যেকের চোখের চাউনির মধ্যে মিশেছিল ভয়, আতঙ্ক এবং এবং সমপরিমাণ কৌতূহল। চক্রবর্তী মশাই, আপনি কি তার দেখা পেলেন? পেয়েছি রমাকান্ত। এই এই বাংলোর ছাদে সে দানব উপস্থিত ছিল। আমি তার মুখোমুখি হয়েছিলাম এবং এটাও বুঝতে পেরেছি যে এই অশুভ শক্তি আসলে ঠিক কী। বলুন 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 চক্রবর্তী মশাই, দয়া করে চুপ করে থাকবেন না, আপনি বলুন ওই অপশক্তি আসলে কি? তোমরা প্রত্যেকে নিজেদের মন শক্ত করো। বিপদের সময় একেবারেই ঘাবড়ে যেতে নেই কিংবা দুর্বল হয়ে পড়তে নেই। বিপদ মোকাবিলা করার সাহস মনের মধ্যে অবশিষ্ট রাখো, তা সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যেতে দিও না মোটেই। মা তারার উপর ভরসা রাখো, ঈশ্বরের থেকে আস্থা হারিও না। তিনি মঙ্গলময়, তিনি তোমাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই ঝাও বাংলোর মধ্যে দীর্ঘদিন ধরে, বা বলা ভালো কালের পর কাল ধরে কোনো অপশক্তি বাসা বেঁধে রয়েছে। সে আদতে এক নরকের পিশাচ। প্রতিদিন সন্ধ্যার অন্ধকার গভীর হলে তার আগমন ঘটে। ঝাও বাংলোর মধ্যে বসবাসকারী পিশাচ অত্যন্ত সাংঘাতিক। তুমি একেবারে সঠিক সময়ে আমার কাছে গিয়েছো রমাকান্ত, তা না হলে সত্যি প্রাণঘাতী কোনো বিপদ ঘটে যেতে পারত। ঠাকুর মশাই, আপনি এসব কি বলছেন? এই ঝাউ বাংলোর মধ্যে এক নরকের পিশাচ বসবাস করছে? হায় ভগবান, এ আমরা কোথায় এসে বসবাস করছি? এ যে সাক্ষাৎ মৃত্যুপুরী। হ্যাঁ মধুবনী, আমি যা বলছি তা সম্পূর্ণ সজ্ঞানে বলছি এবং নিজের চোখে গোটা জিনিসটা প্রত্যক্ষ করার পরেই শতভাগ নিশ্চিত হয়ে সংশয় মুক্তভাবে আমি বলছি যে তোমাদের এই ঝাও বাংলোর মধ্যে যে অপশক্তি রয়েছে সে আদতে মর্ত লোকের পাতালের অতল অন্ধকারে সাক্ষাৎ নরকের বসবাসকারী এক ভয়াবহ পিশাচ। রমাকান্ত বেশ কিছুটা জল খেয়ে জল বেয়ে গড়িয়ে আসা সরু জলের রেখা কম্পমান হতে মুছে পড়ল। কিন্তু চক্রবর্তী মশাই, এই পিশাচের আগমন ঘটল কিভাবে? দেখো রমাকান্ত, এ কথা আমি তোমাকে বলতে পারবো না, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছেও অজানা। তবে আশা করি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে একটু জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাই কাল সকালের আলো ফুটলেই আমি একবার বাইরে বের হব। এখানকার মানুষজনের সাথে আমার কথা বলতে হবে। আশা করছি তারা এই বিষয়ে অনেক কিছু জানলেও জানতে পারে। ভুল, সবটা আমাদেরই ভুল। ভুল, এই ঝাউ বাংলো কেনার আগে আমাদের একবার এই বাংলো বাড়ির সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, কিংবা আমাদের বোঝা উচিত ছিল যে এত বড় একটা বিশাল সম্পত্তির কখনো অত অল্প দাম হতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা গোলমেলে ব্যাপার রয়েছে, কিন্তু আমরা এতটাই মূর্খ যে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা না করে, খতিয়ে না দেখেই দুম করে বাংলো বাড়িটা কিনে ফেলি। যার কাছ থেকে এই বাড়ি কিনেছিলাম তার সাথে যে কথা বলবো সেই উপায়ও তো নেই। তিনি আমাদের বাংলো বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় যেন বাইরে চলে গিয়েছেন। হ্যাঁ রমাকান্ত, তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি এটুকু বলতে পারি যে সত্যি তোমরা একটু বোকামির মতোই কাজ করে ফেলেছ। কোনো একটা জিনিস কেনার আগে তোমরা সেই জিনিসটার সম্বন্ধে একটু জিজ্ঞাসাবাদ করবে না, এটা একেবারেই বোকামির পরিচয়, যার মাসুল তোমাদের আজ এইভাবে গুনতে হচ্ছে। তোমরা সকলে এবার শুয়ে পড়ো, রাত্রি অনেক গভীর হয়েছে, চিন্তার বিশেষ কারণ নেই। আমি যখন একবার এই স্থানে এসে উপস্থিত হয়েছি তখন এই পিশাচের নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করে যাব। তোমরা প্রত্যেকে একটু বিশ্রাম নাও, তোমাদের বিশ্রামের বড় প্রয়োজন। ঠাকুরমশাই গল্প বলা থামিয়ে পাশিং শোয়ের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার দুই ঠোঁটের ফাঁকে রেখে ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন।
বাইরের অশান্ত তিমিরাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির মাত্রা সামান্য কিছুটা কমলেও ঝোড়ো হাওয়া একেবারেই নাজেহাল করে তুলেছে চারপাশের প্রকৃতিকে। উঁচু উঁচু নারকেল আর সুপারি গাছের মাথাগুলো মদ্যপ ব্যক্তির মতো এলোপাথারিভাবে মাথা দোলাতে ব্যস্ত, যেন এক্ষুনি তারা ভেঙে পড়বে নিচে। চারিদিকের পথঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলমগ্ন হয়ে উঠেছে। ঠাকুরমশাই হাঁ করে সিগারেটের ধোঁয়ার গোল গোল রিং ছাড়লেন। তারপরে রীতিমতো আবার নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। পরের দিন সকাল হলে আমি ওখানের উপস্থিত মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে ওই ঝাউ বাংলোর যে প্রধান মালিক ছিল তার নাম রজতব তালুকদার। এই রজতব তালুকদার লোকটি নাকি খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। সে ছিল অতি চালাক এবং অসৎ প্রকৃতির লোক। এই রজতব তালুকদার অনেক মন্ত্র এবং গুপ্তবিদ্যা নিয়ে রীতিমতো চর্চা করতেন। ঝাউ বাংলোর ভিতর থেকে মাঝে মধ্যেই গভীর রাতে শোনা যেত তার ওই উপাচার ক্রিয়া মন্ত্র পাঠ। এক অমাবস্যার রাতে এই ভেবেই সে নিজের গুপ্তবিদ্যার মাধ্যমে পাতালের অতল অন্ধকার থেকে তুলে আনে নরকের এক সাংঘাতিক মাংসাশী পিশাচকে। তার মূল উদ্দেশ্য ছিল পিশাচকে বশীভূত করে নিজের নানান স্বার্থ চরিতার্থ করা। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার এই মতলবী কাল হয়ে নেমে আসবে জীবনে। নরক থেকে পিশাচ উঠে এলেও তাকে আর বশীভূত করতে পারে না রজতাভ তালুকদার। এই পিশাচ তার প্রাণ নেয়। রজতাভ তালুকদার রক্তাক্ত আধ খাওয়া মৃতদেহটা পাওয়া যায় এই বাংলোর ঠিক বাইরের অংশে। এই হলো পিশাচ সৃষ্টির আদি কথা। এরপর থেকে সেই পিশাচ আর নরকে ফিরে যায়নি। সে বরাবরের মতন থেকে গিয়েছে এই ঝাউ বাংলোর ভিতরে। যেহেতু যে কোনো অপশক্তি দিনের বেলায় প্রকট হতে পারে না, তাই প্রতিদিন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর তার আগমন ঘটে এবং সে বিচরণ করে এই বিশাল বড় বাংলো বাড়ির অন্দরমহলে। এইসব ঘটনা শোনার পর রমাকান্ত বলল, চক্রবর্তী মশাই, এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন? বল রমাকান্ত, কী প্রশ্ন আছে তোমার? আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই পিশাচ কেবলমাত্র ঝাউ বাংলোর মধ্যেই রয়েছে কেন। ঝাউ বাংলোর বাইরে বেরিয়ে সে কোনো মানুষের শিকার কিংবা অনিষ্ট সাধন করতে চায় না কী কারণে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো রমাকান্ত। সত্যিই এটা ভাবার মতন বিষয়। তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি কারোর কাছ থেকেই পাইনি। অনুমানের ভিত্তিতে বলতে পারি এই ঝাউ বাংলোর যে মালিক ছিল, অর্থাৎ এই রজতাভ তালুকদার, সে হয়তো এমন কোনো প্রক্রিয়া করেছিল যার কারণে পিশাচের এই বাংলো বাড়ির চৌহদ্দির বাইরে যাওয়ার ক্ষমতা নেই। আবার এমনটাও হতে পারে যে এই পিশাচ হয়তো নিজেকে প্রকাশ করতে চায় না সকলের কাছে, তাই জন্যই সেই ঝাউ বাংলোর মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে এবং যারা বা যে সকল ব্যক্তি এ সমস্ত কিছু না জেনে এখানে প্রবেশ করে তাদেরকেই হত্যা করে নিজের ক্ষুধা নিবারণ করে। তবে দ্বিতীয় সম্ভাবনার থেকে প্রথম সম্ভাবনাটি বেশি। এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? এই পিশাচ ধ্বংসের কি কোনো উপায় নেই? পিশাচকে ধ্বংস করা যাবে না রমাকান্ত, তাকে পুনরায় নরকের মধ্যে পাঠাতে হবে এবং একবার সে নরকে প্রবেশ করলে আর কখনো কোনোদিনও উঠে আসতে পারবে না। কাল আমি এই ঝাউ বাংলোর মধ্যে এক বিশেষ তন্ত্রক্রিয়া করব, ঠিক যেরকম প্রক্রিয়ায় রজতাভ পাতাল থেকে পিশাচকে ডেকে এনেছিল, ঠিক সেরকমভাবেই আমি তার বিপরীত এক প্রক্রিয়া করে এই পিশাচকে পুনরায় প্রবেশ করাবো পাতালের অতলে। তো এই কার্যের জন্য আমার বেশ কিছু সামগ্রীর প্রয়োজন হবে। আমি সেই সমস্ত কিছু একটি কাগজের মধ্যে লিখে দিচ্ছি, তুমি কাল সকালে সমস্ত কিছু স্থানীয় বাজার থেকে কিনে এনো। আর যে সমস্ত জিনিস তোমরা বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না, সেই সমস্ত কিছু আমি জোগাড় করব। আগামীকাল সেই সন্ধ্যার অন্ধকার নামার পর শুরু হবে সেই মহাযজ্ঞ। আমি এবার একটি কাগজের মধ্যে লিখে দিলাম যে সমস্ত কিছু জিনিস তাদের স্থানীয় বাজার থেকে কিনে আনতে হবে। এই যেমন ধরো মধু, ঘি, আতপ চাল, 5 রকমের ফুল, ফল, বেলপাতা, পাটকাঠি, যজ্ঞের শুকনো কাঠ, গুঁড়ো সিঁদুর, শ্বেত সরিষা, কৃষ্ণ তিল ইত্যাদি ইত্যাদি।
আর যে সমস্ত কিছু জিনিস তারা বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না, যেমন শ্মশানের দক্ষিণ লাগোয়া ওই ঝুড়ো মাটি, প্রতিষ্ঠিত কোনো পুকুরের 1 ঘটি জল, 7 দিন পূর্বে বাছুর হয়েছে এমন কোনো গোমাতার 1 ঘটি দুধ, কাকের বাসার মধ্যে পড়ে থাকা একটি পালক, এই সমস্ত বিশেষ জিনিস সংগ্রহের দায়িত্ব আমি নিলাম। পরের দিন সন্ধ্যার অন্ধকার ঘনালে ঝাও বাংলোর অন্দরমহলে শুরু হলো সেই মহাযজ্ঞ। আমি নিজের সম্মুখভাগে একটি যজ্ঞবেদী প্রস্তুত করলাম এবং সেই যজ্ঞবেদীর থেকে কিছুটা তফাতে 2টি আসন পাতা হলো। সেই আসনের মধ্যে বসলো রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনী। আমি তাদের উভয়ের উদ্দেশ্যে বললাম, রমাকান্ত এবং মধুবনী, তোমাদের দুজনকেই বলছি, তোমরা কখনোই আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আসন পরিত্যাগ করে উঠবে না। তাতে তোমরা যা কিছুই দেখো না কেন, কিংবা যা কিছুই ঘটে যাক না কেন, এই পৃথিবী যদি তোলপাড়ও হয়ে যায় তাহলেও কখনোই না, কোনো অবস্থাতেই তোমরা নিজে থেকে কোনো কিছুর সিদ্ধান্ত নেবে না। এই যজ্ঞ মোটেও কোনো সাধারণ যজ্ঞ নয়। আমার কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেল দম্পতি যুগল। যদিও ঘাবড়ে যাওয়াটাই ছিল খুবই স্বাভাবিক এক বিষয়, কারণ সাধারণ সংসারী গৃহস্থ মানুষেরা এরকম ভয়ানক অতিলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি সচরাচর হয় না। হাত জোড় করে রমাকান্ত বলল, আপনি আমাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না ঠাকুর, কারণ আপনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আপনি যতক্ষণ না বলছেন ততক্ষণ আমরা এই আসন ছেড়ে কোথাও উঠব না। বেশ, আমি তাহলে এবার যজ্ঞে বসছি। তোমরা তোমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করো, তার কাছে প্রার্থনা করো যাতে এই যজ্ঞ সফল হয় এবং তোমরা যাবতীয় বিপদের হাত থেকে পরিত্রাণ পাও। এই কথা বলে এবার গুঁড়ো সিঁদুর দিয়ে ঝাও বাংলোর অন্দরমহলের মেঝেতে অঙ্কন করলাম এক বিশেষ চিত্র। প্রথমে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করে সেই বৃত্তের ঠিক বাইরে একটি ত্রিভুজ আঁকলাম এবং সেই ত্রিভুজের বাইরে একটি চতুর্ভুজ। চতুর্ভুজের 4 বাহুর প্রতি কোণে রাখলাম 4টি জ্বলন্ত মৃৎ প্রদীপ। গোলাকার বৃত্তের মাঝখানে একটি একটি করে সুনির্দিষ্ট পদ্ধতিতে যজ্ঞের কাঠ সাজালাম। বেশ কিছুটা আতপ চালের মধ্যে ঘি মিশিয়ে বিড়বিড় করে এক মন্ত্র পাঠ করতে করতে তা ছিটিয়ে দিলাম চারিদিকে। শ্বেত সরিষা দিয়ে আমি সমগ্র জায়গাটা বন্ধন করলাম। ধূপ ও ধুনোর পবিত্র গন্ধে মনমোহিত হয়ে আমি উঠলাম। আমি আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে নত জানু হয়ে প্রণাম জানিয়ে যজ্ঞের কাঠ আগুনে ধরালাম। অগ্নিদেবতার উদ্দেশ্যে শুরু হলো বিধি মেনে পুজো সন্ধ্যা। অগ্নিদেবতার উদ্দেশ্যে শুরু হলো বিধি মেনে পূজা। সন্ধ্যা পেরিয়ে রাত আরো গভীর থেকে গভীরতর হলো। ধূসর কালো নিচ্ছিদ্র অন্ধকার যেন নাগপাশের মতো একেবারে জড়িয়ে ধরল ঝাও বাংলোর চারিপাশ। এই জমাট বাঁধা কালো কুৎসিত অন্ধকারের প্রাচীর ভেদ করে কিছুই দেখা যায় না। বাইরের জগতের কোনো আওয়াজ ঝাও বাংলোর ভেতর প্রবেশ করে না। মনে হয় যেন এই গোটা বিশাল বড় বাংলো বুঝি বাইরের ইহজগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একের পর এক বিল্লপত্র ঘি পাত্রে ডুবিয়ে আমি উচ্চকণ্ঠে বিশুদ্ধ দেবনগরী ভাষায় মন্ত্র পড়তে লাগলাম। আহুতি দিতে লাগলাম জ্বলন্ত আগুনের মাঝে। আগুনের মধ্যে ঘি দেওয়া মাত্রই সেই লকলকে আগুনের শিখা আরও কয়েকবার বৃদ্ধি পেল। এইভাবে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর রাতের এক বিশেষ প্রহরে বিধ্বংসী ঝড় উঠল। আমি তোমাদের ভাষায় বলে সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারবো না যে সেই ঝড় ঠিক কতটা সাংঘাতিক ছিল। মনে হলো ওই ঝাও বাংলো হুড়মুড় করে ভেঙে পড়বে মাথার উপর। পায়ের তলার মাটি থরথর করে কাঁপতে লাগলো। বিশাল বড় বড় আম, জাম, সেগুন, সোনাঝুরি গাছের তল মর্মর শব্দে তুলে উঠল। ঝাউ গাছের ডালপালা ভেঙে তা উড়ে গেল অশনি বাতাসের সাথে। বাইরে কোথাও থেকে শত শত কাক একসাথে সমবেতভাবে ডেকে উঠল। দূরের খাল পাড় থেকে ভেসে এলো একদল সাবধ প্রাণীর রক্তলোলুপ ওঙ্কার ধ্বনি।
আমি বুঝতে পারলাম অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে। আমি চোখের ইশারায় রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনীকে বললাম তারা যেন ভয় না পায়, মনকে শক্ত করে স্থির হয়ে বসে থাকে যেন, এবং আমার সাথে মন্ত্র পাঠ করে চলে, মোটেও যেন না থামায়। যজ্ঞের শেষ আহুতি প্রদানের সাথে সাথে তীব্র ভূমিকম্পে ঝাও বাংলোর ঠিক বাইরে মাটির মধ্যে বিশাল বড় সুগভীর ফাটল ধরল। বাইরের কালো জগৎ থেকে ভেসে এলো রক্ত জল করা এক তীব্র নারকীয় হুঙ্কার ধ্বনি। মনে হলো সেই পিশাচ যেন মরণ আর্তনাদ করতে শুরু করেছে। আমি আরো জোরে জোরে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। সব মিলিয়ে সেই ঝাও বাংলোর অবস্থা হয়ে উঠল বড়ই শোচনীয়। বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় যেমন লণ্ডভণ্ড করে দেয় সমস্ত কিছু, ঠিক সেই রকমই এক অশুভ ঝড় যেন তোলপাড় করতে আরম্ভ করলো। এভাবে কিছু সময় চলার পর ধীরে ধীরে সবকিছু আবার পূর্বের মতন শান্ত হলো। আমি 2 হাত জড়ো করে ঈশ্বরের প্রতি প্রণাম জানিয়ে রমাকান্তের উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই হে রমাকান্ত, সমস্ত বিপদ একেবারে একেবারে কেটে গিয়েছে। এ বাংলো বাড়ির বাইরে যে বিশাল বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তের মধ্যে প্রবেশ করে পিশাচ চিরতরের জন্য একেবারে পৌঁছে গিয়েছে পাতালে। চিন্তা করো না, খানিকক্ষণের মধ্যেই এই গর্ত আপনা হতেই পুনরায় বন্ধ হয়ে যাবে। তুমি এবং তোমার সমস্ত পরিবার এখন সম্পূর্ণরূপে বিপদমুক্ত। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই, সে ভাষা সত্যি আমি খুঁজে পাচ্ছি না। অবশ্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতেও চাই না, শুধু এইটুকুই বলবো যে আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যা করলেন তাহা সচরাচর কেউই করে না। আপনার মতোই কিছু ভালো মানুষ পৃথিবীতে রয়েছে বলেই হয়তো এখনও এই পৃথিবীটা এত সুন্দর বাসযোগ্য আছে, তা না হলে কবেই রসাতলে তলিয়ে যেত। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই হে। ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে তোমরা বরং তাই ঈশ্বরকে দাও। তিনি সত্যিই মঙ্গলময়, তিনিই তোমাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি কেবল নিমিত্ত মাত্র। এবার তোমরা নিজ নিজ স্থান ছেড়ে উঠতে পারো এবং তোমাদের হাতের মধ্যে থাকা সমস্ত রক্ষা কবচ খুলে তা পুকুরের জলে বিসর্জন দিতে পারো, কারণ সেই রক্ষা কবচের কাজ ফুরিয়ে এসেছে। এরপর আর কি? তোমরা তো জানো যে কোনো স্থানে প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেখানে থাকি না একেবারেই। পরের দিন আমি বেরিয়ে এলাম ঝাও বাংলো ছেড়ে। তবে রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনী খুব করে চেয়েছিল যে আমি যেন তাদের বাসায় কয়েকটা দিন থাকি, কিন্তু তাতে আমি রাজি হই না একেবারেই। তাই তাদের চোরাচুরিতে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে আমি গরুর গাড়িতে উঠে বসলাম আমার গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। কিশোরী, ভালো লেগেছে তো কাহিনী? আমি এবং কিশোরী আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতন ঠাকুরমশাইয়ের বলা গল্প মন দিয়ে শুনছিলাম। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই যেন জাদু রয়েছে। তিনি এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনার বর্ণনা দেন যাতে আমাদের মনে হয় আমরা যেন চোখের সামনে সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি, চিত্রপটের মতন ফুটে ওঠা রঙিন ছবির মতন। ঠাকুরমশাইয়ের গল্পের আসরে যে ব্যক্তি একবার বসবে, গল্প শেষ হওয়ার না পর্যন্ত সে যে কিছুতেই আর ওই স্থান ছেড়ে উঠে আসতে পারবে না, এ কথা খুব ভালো মতোই জানিয়ে কিশোরী ঠাকুরমশাইয়ের প্রশ্নের জবাবে অফুরন্ত অকৃত্রিম হাসি উপহার দিয়ে বলল, দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই, অপূর্ব। আপনার বলা প্রত্যেকটা কাহিনী আমাদের ভীষণ ভালো লাগে। চলো হে ভায়া কিশোরী, আজকের মতন গল্প যখন শেষ তাহলে আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি নাকি? এই সময় বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমেছে, এখন বেরিয়ে পড়াই মঙ্গল নাকি? হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে, আবার পরে অন্য কোনো দিন আসবো না হয়। আচ্ছা, বেশ বেশ, এসো। তবে সাবধানে যেও, কিন্তু পথঘাটের অবস্থা মোটেই ভালো নয়।
চারিদিকে একেবারে জল দাঁড়িয়ে গিয়েছে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার বাড়ির বাইরে মটলেনের রাস্তায়। তারপর দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে মনের সুখে ধূমপান করতে করতে এক হাঁটু জল ঠেলে ঠেলে এগোতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন রাতের ঘনঘটা চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারি।